বন্ধুরা নমস্কার। ভারতীয় জনতা পার্টির ভেতরে বিভিন্ন পদে থাকা অধিকারীদেরকে কি সংঘ মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস ফিরিয়ে নেবে? বিজেপির সঙ্গে সংঘের যে একটা টানাপোড়েন চলছে, একটা যে দড়ি টানাটানি চলছে বা একটা সংঘাত চলছে বলে মিডিয়াতে বলা হচ্ছে, সেই সংঘাতের পরিণাম স্বরূপ শেষ পর্যন্ত কি বিজেপি থেকে সংঘ তার অধিকারীদের, তার প্রচারকদের, যাদেরকে বিজেপিতে পাঠানো হয়েছে অথবা বিজেপিতে যারা যোগ দিয়ে বিজেপির বিভিন্ন পদে যারা রয়েছেন, গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তাদেরকে কি ফিরিয়ে নেবে আবার সংঘ? এ প্রশ্ন শুধু আমার না, এই প্রশ্ন সারা দেশে বিভিন্ন স্তরে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রশ্ন সংঘের স্বয়ংসেবকদের একটা বিশাল অংশের মধ্যে। অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না যে বিজেপিতে যে সংগঠন মহামন্ত্রী পদটা রয়েছে, আপনারা দেখবেন প্রায় প্রত্যেকটি রাজ্যে রাজ্য কমিটিতে একজন সংগঠন মহামন্ত্রী থাকেন। আবার বিজেপির যে সর্বভারতীয় কমিটি রয়েছে তাতেও একজন সংগঠন মহামন্ত্রী রয়েছেন। এই সংগঠন মহামন্ত্রীরা সংঘ থেকে আসে। এদের অনেকেই সংঘের প্রচারক। সবাই সবসময় প্রচারক থাকেন না, কেউ কেউ গৃহীও হন, কিন্তু প্রায় সবাই সংঘের প্রচারক ছিলেন। সংঘ থেকেই তাদেরকে পাঠানো হয়, বলা হয় ডেপুটেশনে পাঠানো হয়েছে। এবং তাদেরকে যদিও সংঘ তাদেরকে রিক্রুইট করে না, এই পদে তাদেরকে রিক্রুইট করার অধিকারী হলো বিজেপির সভাপতি, প্রেসিডেন্ট। সর্বভারতীয় ক্ষেত্রে হলে বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্ট তাকে সংগঠন মহামন্ত্রী পদে নিযুক্তি দেন, আর রাজ্য কমিটিতে হলে রাজ্য সভাপতি সংগঠন মহামন্ত্রীকে আপনার নিযুক্তি দেন। এই সংগঠন মহামন্ত্রীরা সংঘ এবং বিজেপির মধ্যে একটা যোগসূত্র হিসেবেও কাজ করে। যদিও তারা বিজেপিরই নেতা, তারা বিজেপির হয়েই সর্বক্ষণ কাজ করেন, বিজেপির উন্নতির জন্য, বিজেপির সংগঠনকে মজবুত করার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু যেহেতু তাদের প্যারেন্ট বডি হলো সংঘ, সেহেতু তারা সংঘের সঙ্গেও তাদের একটা সম্পর্ক বজায় রাখেন। এখন এই যে সংগঠন মহামন্ত্রীরা বিজেপির জন্য অত্যন্ত স্পর্শকাতর গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেন। বিজেপির সংগঠন বিস্তারে এদের ভূমিকা আপনার মানে বলে বোঝানো যাবে না, এদের ভূমিকাই সর্বাধিক। হ্যাঁ, এটা ঠিক আছে, নেতৃত্বে অনেক লোক আসেন যাদের সংঘ ব্যাকগ্রাউন্ডে থাকে না, যারা হয়তো সংঘের প্রচারক হওয়া তো দূরের কথা, সংঘের স্বয়ংসেবকও হন না, এরকম অনেকেই বিজেপিতে এসে বড় পদে গেছেন। কেউ কেউ তো মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছেন বিভিন্ন রাজ্যের, কেউ কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, আরও অনেক পদে বা বিজেপির আরও অনেক পদে বিভিন্ন জন এরকম বিভিন্ন সময়ে গেছেন। কিন্তু সাধারণভাবে এতদিন আমরা একটা সময় পর্যন্ত আমরা শুনতাম যে সংঘের মানে তৃতীয় বর্ষ শিক্ষিত না হলে পরে, মানে থার্ড ইয়ার ট্রেন্ড না হলে পরে, মানে বিজেপির রাজ্য সভাপতি অথবা বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী ইত্যাদি পদে সাধারণত বসানো হয় না। এই প্রথাগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। কারণ আপনারা দেখবেন আসামের মুখ্যমন্ত্রী, ত্রিপুরাতে, তারপরে আপনার পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা, আরও অনেক রাজ্যেই আপনারা দেখবেন এই সমস্ত পদে সংঘ ব্যাকগ্রাউন্ড ছিল এরকম লোক বসেননি, সংঘের সঙ্গে সম্পর্কহীন অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসা লোকরা বসেছেন। এই ঘটনাগুলো হয়েছে। কিন্তু সম্প্রতিকালে যে বিতর্ক শুরু হয়েছে, যে বিতর্কের অত্যন্ত শক্তিশালী গ্রাউন্ড আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ আমারও বিভিন্ন অধিকারীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে, বিভিন্ন সময় আমার কথা হয়, কারণ ব্যক্তিগত সম্পর্ক অনেকের সঙ্গেই দারুণ সম্পর্ক, এবং তাদের স্নেহ, আশীর্বাদ, ভালোবাসা আমি পেয়েছি, এটা কোনো মানে অস্বীকার করার কোনো ব্যাপার নেই। তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়। এই তাদের মুখ থেকে সম্প্রতিকালে বিভিন্ন কথা শোনার পরে এটা যে মিডিয়াতে রিপোর্ট এসেছে, সেই মিডিয়া রিপোর্ট যে গ্রাউন্ডের উপর নির্ভরশীল, সে ব্যাপারে কোনো আর সন্দেহ নেই। ফলে একটা টানাপোড়েন তীব্রভাবেই চলছে। এই টানাপোড়েন কোথায় গিয়ে শেষ হবে সেটাও কেউ অনুমান করতে পারছে না। কিন্তু এর মধ্যে একটা প্রশ্ন উঠে গেছে, সেটা হলো যে সংঘের যে লোকরা বিজেপিতে বিভিন্ন দায়িত্বে রয়েছেন, বিশেষ করে সংগঠন মহামন্ত্রীরা, তাদেরকে কি সংঘ আবার ফিরিয়ে নেবে? এর মধ্যে আপনাদেরকে বলে দিই যে বিজেপির সর্বভারতীয় সংগঠন মহামন্ত্রী ছিলেন রামলালজি। আপনারা অনেকেই টিভিতে ওনাকে দেখেছেন,
ওনার কথা বিভিন্ন সংবাদে শুনেছেন বিভিন্ন সময়ে। রামলালজির একটা বড় ভূমিকা ছিল বিজেপির সংগঠন আপনার বৃদ্ধি করার ক্ষেত্রে। সেই রামলালজিকে কিন্তু এখন আর সংগঠন মহামন্ত্রী পদে দেখবেন না, তাকে সংঘ আবার ফিরিয়ে নিয়েছে, তাকে সংগঠন মহামন্ত্রী পদ থেকে ফিরিয়ে নিয়েছে। এইরকমভাবে বাকি যারা আছে তাদেরকে কি ফিরিয়ে নেবে? কারণ বিজেপির সভাপতি, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তো ইঙ্গিত দিয়েছিলেন যে বিজেপি এখন পরিপূর্ণ হয়ে গেছে, বিজেপি এখন স্বয়ংসম্পূর্ণ। তার মানে তিনি বুঝিয়ে দিয়েছিলেন বিজেপির আর আরএসএসকে আগের মতন আর দরকার নেই। এবং এই কথা বারবার আপনারা অনেক অনেক নিউজ আইটেমে আপনারা শুনেছেন, বিভিন্ন জন ব্যাখ্যা করেছেন এই কথা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। এরপরে সম্প্রতিকালে সরসংঘ চালকজি মোহন ভাগবতজি উনি যে সমস্ত মন্তব্যগুলো করেছেন, অহংকার পালনেকে মানে অনেকের মনের মধ্যে অহংবোধ জন্ম নিয়েছিল, অনেকে কেউ ভারতের থেকেও নিজেকে ওপরে ভেবে নিয়েছিল, কেউ মানে জনগণের চেয়েও নিজেকে ওপরে, কেউ তো জনগণকে আশীর্বাদ দিতে শুরু করে দিয়েছিল। এই রকম একটা মানসিকতা, আর যা কিছু করছি আমি করছি, এই মানসিকতা দিল্লি থেকে শুরু করে আপনার পাড়া পর্যন্ত বিস্তার লাভ করেছিল। তো এই অবস্থাতে সংঘ আপনার একটা উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল। এই উপযুক্ত সময়টা সংঘ পেয়েছে যখন নির্বাচনের ফলাফলে 240-এ 303 থেকে 240-এ নেমে যায়, তখন সংঘ উপযুক্ত সময় ভেবে সংঘ তখন মনে করিয়ে দিয়েছে যে আমি করেছি অহংকার পালা ঠিক না। সংঘ মনে করিয়ে দিয়েছে আর অনেকগুলো বিষয়, তার মধ্যে মণিপুরের কথা আপনারা জানেন। মণিপুরকে এতদিন ধরে মণিপুরে আগুন জ্বলছে, পাত্তাই দেওয়া হয়নি। মণিপুরে যাওয়ারই প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গে সন্দেশখালি নিয়ে সারা ভারত তোলপাড় করে দেওয়া হয়েছে। অথচ মণিপুরে মানুষ মরছে, আগুনে অগ্নিদগ্ধ হয়ে যাচ্ছে, ছারখার হয়ে যাচ্ছে সব কিছু। সে মণিপুর নিয়ে মন্তব্য নাই, মণিপুর নিয়ে মাথা ব্যথা নাই। তো এটা সংঘের জন্য যে এটা একটা মাথা ব্যথার কারণ ছিল এতদিন ধরে, এটা বোঝা গেছে যখন সরসংঘ চালকজি তার মন্তব্য তিনি প্রকাশ করেছেন। আর এই সমস্ত মন্তব্যগুলো মিডিয়ার মাধ্যমে আসার ফলে এখন আলোচনা চলছে, প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো মিডিয়াতে এ নিয়ে আলোচনা চলছে, বিতর্ক চলছে। কিন্তু আমি জানি ব্যক্তিগতভাবে, এবং সংঘের অনেক অধিকারী জানেন বা প্রায় সব অধিকারী জানেন, এই যে প্রশ্নগুলো আজকে উঠছে, এরকম অনেক প্রশ্ন গত 10 বছর ধরেই স্বয়ংসেবকদের স্তরে সারা দেশে উঠেছে। সারা দেশে বিজেপির বহু নেতার আচার আচরণে কথাবার্তায় সংঘের স্বয়ংসেবকরা অসন্তুষ্ট হয়েছে, ক্ষুব্ধ হয়েছে। তারা মনে করেছে যে বিজেপির নেতারা বিজেপির লাইনে চলছে না, সংঘের লাইনে চলছে না। তারা যে আদর্শের কথা তারা শুনে শুনে বড় হয়েছে, যে ধরনের সমাজ তৈরি করার কথা, রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার কথা তারা শুনেছে, বুঝেছে, ভেবেছে, কল্পনাতে রেখেছে, তার থেকে অনেক দূরে বিজেপি চলছে বলে তাদের বারবার মনে হয়েছে। এবং সেই সম্বন্ধে তারা বহুবার সারা দেশের স্বয়ংসেবকদের কথা বলছি আমি, কারণ আমি সেই ব্যক্তি ত্রিপুরাতে থাকলেও সারা দেশের মানুষের সঙ্গে কথাবার্তা হয় আমার, সারা ভারতবর্ষের খবরাখবর কম বেশি আমার কাছে আসে ব্যক্তিগত পর্যায়ে। তো সুতরাং স্বয়ংসেবকদের স্তরে সারা দেশে অধিকারীদের কাছে বারবার অভিযোগ করেছে তারা, সারা দেশে বিচ্যুতির কথা বলা হয়েছে। অধিকারীরা কিছু বলতে পারেননি, কারণ এতগুলি বছর ধরে একচ্ছত্র আধিপত্য থাকার ফলে, একক সংখ্যাগরিষ্ঠতা থাকার ফলে কেউ কথা বলার মতন সাহস দেখাতে পারেননি। কারণ কেউ কথা বললে তার হয়তো অবস্থা হয়তো প্রবীণ ভাই তোগারিয়ার মতন হয়ে যেতে পারে, তার হয়তো অবস্থা আরও অনেকের মতন হয়ে যেতে পারে। তো এই কারণে কেউ কথা বলার সাহস দেখাননি, এটা সত্যি। আজকে যখন ক্ষমতা খর্ব হয়েছে, যখন আর একক সংখ্যাগরিষ্ঠতা নেই, আর একক রাজত্ব নেই, একক ক্ষমতা নেই, এখন যখন নির্ভরশীল হয়েই আপনার ক্ষমতা দেখাতে হবে, তখন সংঘ সুযোগ পেয়েছে এবং সংঘ তখন সামনে এসে মন্তব্য করেছে। কিন্তু এই মন্তব্য যে করেছে এগুলি কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বয়ংসেবকদের কাছে পাওয়া তথ্য, তাদের অভিজ্ঞতা, সেইগুলির একটা মিশ্রিত রূপ বলতে পারেন। সেইগুলি জমে জমে একটা পাথরের মতন শক্ত হয়েছে, সেইটা শেষ পর্যন্ত সামনে এসেছে। এতদিন যে বায়বীয় অবস্থাতে ছিল বা তরল অবস্থাতে ছিল, সেটা মিডিয়াগুলো
আমাদের মিডিয়া তো, আমাদের দেশের মিডিয়া তো মূলত শাসক দলের, শাসক গোষ্ঠীর দালালি করা ছাড়া খুব বেশি কিছু করে না আমাদের দেশে। দুর্ভাগ্য, আমি মিডিয়াতে আমার জীবনের একটা বিরাট অংশ সময় কাটিয়েছি এবং দুর্ধর্ষভাবে কাটিয়েছি। সেই আমার অভিজ্ঞতা থেকে বলছি যে একটা বিরাট অংশ আমাদের দেশের মিডিয়া, তারা যে যখন ক্ষমতায় থাকে তখন তার চাটুকারিতা করা, তা গোপাল ভাঁড়ের মতন হয়ে তাকে খুশি করার একটা প্রতিযোগিতার মধ্যে নেমে পড়ে। গত 10 বছরে এই প্রতিযোগিতাটা ব্যাপকভাবে বেড়েছে। তার ফলে মিডিয়া তো জনগণ থেকে, সাধারণ মানুষ থেকে অনেক দূরে চলে গেছিল। ফলে সাধারণ স্তরে, গ্রাসরুট স্তরে যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল, ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল, সেই কথাটাকে গত 10 বছর ধরে মিডিয়া তুলে ধরতে পারেনি। যেটা মিডিয়ার দায়িত্ব ছিল, যেটা করাই হলো তদন্তধর্মী সাংবাদিকতার একটা বড় দিক, সেটা করতে ব্যর্থ হয়েছে মিডিয়া। কখন এটা সামনে আনতে পেরেছে? যখন সরসংঘ চালক, যিনি অর্থাৎ সংঘের সর্বোচ্চ পদাধিকারী, তিনি যখন একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিষয়টাকে সামনে আনলেন, এবং এর পরবর্তী সময় ইন্দ্রেশজি যখন আপনার রাম ভক্তদের অহংকারের কথা বলেছেন, যেটা সত্যি সত্যি কল্পনা করা যায় না। ভগবান শ্রীরামের জীবনের, রামের আদর্শকে এই বিশ্বব্রহ্মাণ্ডে বোধহয় এর কোনো দ্বিতীয় কোনো তুলনা হতে পারে না। রামের জীবনের প্রত্যেকটা ক্ষেত্র এত সুন্দরভাবে সাজানো, মানব জীবনের জন্য এত বেশি শিক্ষণীয়। সেই রামের কথা বলে যে ব্যাপক অহংকার মনের মধ্যে জাগিয়ে তোলা হয়েছে, সে কথা ইন্দ্রজি প্রকাশ করেছেন। এইগুলির পরে আমাদের রাজ্যের মোটা মাথার মিডিয়াগুলো শাসক দলের তাবেদারি করার, শাসক গোষ্ঠীর বা পয়সাওয়ালাদের তাবেদারি করা মিডিয়াগুলো তারপর তাদের মাথায় ঢুকেছে এবং তারা বিষয়টাকে সামনে নিয়ে এসেছে। এই তর্ক বিতর্ক, এই আলোচনা সমালোচনার মাঝে এই মুহূর্তে একটা বড় প্রশ্ন, একদম আগরতলা থেকে নাগপুর পর্যন্ত, আমিও নাগপুরের অধিকারীর সঙ্গে কথাবার্তার পরে আপনাদের সামনে বিষয়টা আনছি। যদিও আমি কারোর নাম বলি না, যাদের সঙ্গে কথাবার্তা হয়, এটা একটা সৌজন্যতা, এটা ভদ্রতা এবং তাদের প্রতি এটা সম্মানও। কারণ কেউ যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করে, সে আলোচনার গম্ভীরতা গুরুত্বপূর্ণ, সেই ব্যক্তি ইম্পর্ট্যান্ট না। তো এই কারণে আমি কারোর নাম বলি না আমার ভিডিওগুলোতে, যাদের কাছ থেকে আমি তথ্য পাই। তো ঘটনা হলো, এটা সত্যি যে সংঘের মধ্যে এখন এই আলোচনাও শুরু হয়েছে সংঘ এবং বিজেপিতে, যে সংঘ থেকে যাদেরকে ডেপিউট করা হয়েছে সংগঠন মহামন্ত্রী পদে, তাদেরকে কি ফিরিয়ে নেবে সংঘ, বা বিজেপি কি তাদেরকে ফিরিয়ে নিতে বলবে সংঘকে? বিজেপি যেহেতু এখন স্বাবলম্বী হয়ে গেছে, এখন নিজের ঘাড় মোটা হয়ে গেছে, নিজের পায়ের ওপর দাঁড়িয়ে গেছে, নিজের কাছে এখন উপযুক্ত পরিমাণ টাকা পয়সা, ধন দৌলত সব কিছু আছে, রাজক্ষমতা আছে, বড় বড় মিডিয়ার তাবেদারিও তারা পায়, তারপরে আপনার তাদের হয়ে ওকালতি করার এখন মানুষের অভাব নাই। আর তাদের নেতারা যেহেতু বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে তাদের মনে করেন, দলকেও যেহেতু সারা পৃথিবীতে না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় দল তারা বানিয়ে ফেলেছেন, সেহেতু তাদের আর এখন আগের মতন আর সংঘের দরকার নেই। সংঘের অধিকারীদের সেই ত্যাগ তিতিক্ষা, একবেলা খেয়ে, আধ পেট খেয়ে বা কখনো ক্ষুধার্ত পেটে, খালি পেটে দিনের পর দিন ঘুরে ঘুরে পাহাড়ে জঙ্গলে এখানে ওখানে ঘুরে ঘুরে সংগঠনকে তৈরি করা, সেই ইতিহাসও তাদের কাছে এখন আর গুরুত্বপূর্ণ না। এই অবস্থাতে কি হবে সেটা দেখার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি এই বিষয়টা গুরুত্বপূর্ণ, সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনে না বিজেপিকে আপনি অস্বীকার করতে পারবেন, না আরএসএসকে অস্বীকার করতে পারবেন। উভয়ই তার পায়ের নিচে প্রতিষ্ঠিত, উভয়ের পায়ের নিচে জমে রয়েছে, উভয়েরই নিজস্ব একটা পরিচিতি, একটা অস্তিত্ব, স্বাধীন সত্তা তৈরি হয়েছে। এই কারণে তারা কি করে সেদিকে সারা দেশের নজর অবশ্যই থাকবে। আপনারও থাকবে, আমারও থাকবে, আমাদের সববার থাকবে। আপনাদের কিছু বলা থাকলে কমেন্ট বক্সে বলতে পারেন, আর ভিডিওটিকে লাইক শেয়ার করে ম্যাক্সিমাম বন্ধুদের এই আলোচনা জানার শোনার সুযোগ করে দিতে পারেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।